অবৈধভাবে মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। যারা সরকারের পরিকল্পনা ভেস্তে দিতে চায়, ৭১-এ তাদের ভূমিকা সবার জানা। মৌলভীবাজারে প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বগুড়ায় মাটির রাস্তা হেরিংবন করার নামে তুগলকি কাণ্ড। সড়কের ইট তুলে বসানো হলো নিম্নমানের সিসি ব্লক। স্থানীয়দের প্রতিবাদ। অভাবের তাড়না নয়, উচ্চাভিলাষের কারণেই দুর্নীতিতে জড়ান সরকারি কর্মকর্তারা। পে স্কেল নয়, মানসিকতার পরিবর্তন চান বিশেষজ্ঞরা। এবং অবিশ্বাস্য দ্রুততায় চট্টগ্রামে ৫ বছরের শিশু ধর্ষণ মামলায় একমাত্র আসামির যাবজ্জীবন। একই অপরাধে নাটোরে বৃদ্ধের সাজা। স্বাগত, সাথে আছি সাফাত ফুল এবং আমি তানিয়া হারুন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আইনি প্রক্রিয়া না মেনে মুসলমান ও বাঙালিদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত, এমন তথ্য উঠে এসেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে। তাতে বলা হয়, আইনি প্রক্রিয়া ছাড়া আটক বা বহিষ্কারের এসব ঘটনা মানবাধিকারের লঙ্ঘন। বাংলা ভাষাভাষী মুসলমানদের অবৈধ অভিবাসী আখ্যা দেওয়ার ঘটনাতেও উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। মুসলিম সহ পশ্চিমবঙ্গের জাতিগত বাঙালি বাসিন্দাদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত। মৌলিক আইনি প্রক্রিয়া না মেনেই তাদের বহিষ্কার করা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। প্রতিবেদনে বিএসএফের পুশিং চেষ্টা, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট নীতিতে শত শত মানুষকে আটক এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার বারবার বাংলা ভাষাভাষী মুসলিমদের অবৈধ অভিবাসী হিসেবে আখ্যা দেওয়ার উদ্বেগ জানানো হয়। এছাড়াও দেশটির বিতর্কিত ভোটার তালিকা সংশোধনে লাখ লাখ মানুষের রাষ্ট্রহীন হয়ে পড়া এবং তাদের বহিষ্কারের শিকার হওয়ার কথাও উঠে এসেছে প্রতিবেদনে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ভারতীয় কর্তৃপক্ষ মৌলিক মানবাধিকার উপেক্ষা করে নির্মমভাবে মানুষকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বা সীমান্তে আটকে রাখছে। ভারত সরকারকে বেআইনিভাবে বহিষ্কার বন্ধ করা, নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশের সাথে কাজ করা এবং মুসলিমদের বিরুদ্ধে উদ্বেগজনক বৈরিতা বন্ধ করে যথাযথ আইনি সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান তিনি। বলা হয়, স্বেচ্ছায় প্রত্যাবর্তন আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও জোরপূর্বক প্রত্যাবর্তন বা বহিষ্কার করা উচিত নয়। পুশিনের শিকার মানুষদের বরাত দিয়ে তাদের কাছ থেকে নথিপত্র কেড়ে নেওয়ার কথাও তুলে ধরে হিউম্যান রাইটস ওয়াচ। আন্তর্জাতিক আইনের অধীনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারত সবার অধিকার রক্ষা করতে বাধ্য বলে জানাচ্ছে মানবাধিকার সংস্থাটি। এছাড়াও আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে আটক বা বহিষ্কার মানবাধিকারের লঙ্ঘন বলে সতর্ক করা হয় প্রতিবেদনে। পুশিনের শিকার ও জিরো লাইনে থাকা শিশুদের বিষয়েও সতর্ক করা হয়েছে ভারতকে। ভারত দুই দেশের নাগরিকত্ব যাচাই ও প্রত্যাবর্তনের ব্যবস্থা উপেক্ষা করায় বারবার মানুষ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝখানে আটকা পড়ছে এবং তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে জানায় সংস্থাটি। ভারতকে এই নির্মম বহিষ্কার কার্যক্রম বন্ধ করা এবং উভয় দেশের সরকারকে সীমান্ত ব্যবস্থাপনার বিনিময়ে মানুষের মৌলিক মর্যাদা রক্ষার আহ্বান জানায় হিউম্যান রাইটস ওয়াচ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৩ দিন ধরে আটকে আছে ৯ জন মানুষ। এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ব্যক্তিকে পুশিনের চেষ্টার অভিযোগ ওঠে। বর্তমানে ওই ব্যক্তি দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখাতে অবস্থান করছেন। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৭৪ ঘন্টারও বেশি সময় ধরে আটকে আছেন নারী, শিশুসহ ৯ জন। এদিকে মঙ্গলবার রাতে জামালপুরের ঝাউডাঙ্গা বিওপি সীমান্ত পিলা সংলগ্ন মধ্যের চর এলাকায় এক ব্যক্তিকে পুশিনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফ ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সীমান্তে অবস্থান নেন বিজিবি সদস্যরা। সবসময় আমরা থাকি যাতে ভারত থেকে যদি কোনো প্রকার লোক যদি পুশিং না করতে পারে ভারত থেকে, এবং কি আমাদের সাথে বিজিবি আছে, তারপরে ব্যাটালিয়ন অথবা আনসার আছে। ইন্ডিয়া থেকে রাতের আধারে লোকজন নামাই দিতেছে, এটা আমরা গ্রামবাসী ধরছি কালকে রাত্রে। ধরার পরে এখানে আবার আমরা নিয়ে আসছি, ওদের আবার পাঠাই দিয়েছে। আমাদের সঙ্গে আছে বিজিবি আর আমরা গ্রামবাসী সবাই মিলে পুশিং ঠেকানোর জন্য এখানে পাহারা দিচ্ছি। এলাকার
নারী এবং পুরুষ এবং ছোট শিশু থেকে শুরু করে যারা একটু বোঝে যারা আছে সবাই বিজিবির সাথে সহযোগিতা করতেছে যাতে কোনোভাবেই বাংলাদেশে পোষণ করা সম্ভব না হয় তাদের জন্য। যারা সরকারের পরিকল্পনা ভেস্তে দিতে চায় ৭১ সালে তারা কি করেছে তা সবাই জানে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, জনগণ সতর্ক থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব। দেশের টাকা আর পাচার হতে দেয়া হবে না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্কুলের মাঠে একটি আম ও একটি নিম গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় তিনি বলেন, জনগণ সরকারকে ৫ বছরের দায়িত্ব দিয়েছে, কিন্তু যারা সরকারের পরিকল্পনা ভেস্তে দিতে চায় তারা ৭১ সালে কি করেছে তা মানুষ জানে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশের গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রকে কারা নষ্ট করেছিল আমরা সেটি ভালো করে জানি। আমরা দেখেছি দেশ স্বাধীনের সময়, দেশ স্বাধীনের আগে এবং পরবর্তী সময় গণতন্ত্র বিনষ্টকারী, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সবগুলো একসাথে ছিল। মুখে মুখে বলতো আমরা একসাথে নাই, কিন্তু ভেতরে ভেতরে এরা সব সময় একসাথে কাজ করেছে। এর আগে দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা সংসদে ও সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এই সকল লোকেরা, এই সকল দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায় তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবো না। আগামী ১ বছরের মধ্যে সকল নারী চা শ্রমিক ফ্যামিলি কার্ড পাবেন বলে জানান প্রধানমন্ত্রী। অর্থ পাচার বন্ধ করে সেই টাকা সামাজিক সুরক্ষা খাতে ব্যবহারের কথাও জানান তিনি। করব কাজ। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। বগুড়ায় মাটির রাস্তা হেরিংবোন প্রকল্পের নামে চলছে তুঘলকি কাণ্ড। সড়কের ইট তুলে মাটির রাস্তা দেখিয়ে সিসি ব্লক বসানো হচ্ছে, যেই ব্লকগুলো নিম্নমানের। কাজ শেষ না হতেই নতুন সড়কের বিভিন্ন স্থান দেবে গেছে। বগুড়া ২টি উপজেলার ৬টি ইউনিয়নে এমন চিত্র পেয়েছে চ্যানেল ওয়ান। কয়দিন আগে কাজ হচ্ছে? বগুড়ার সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ি ধাওয়া পিকশন সড়ক। আগে থেকেই এটি ছিল ইট বিছানো পথ বা হেরিংবন, কিন্তু সেই ইট তুলে তড়িঘড়ি করে বসানো হয়েছে বালু সিমেন্টের তৈরি নতুন ইট, যদিও তা খুবই নিম্নমানের। ২৬ দিন পানি এবং শুকানো হলে তাহলে এটা শক্ত হবে। ২৬ দিন তো বয়স দুরস্থান করছো, ওরা আজকে বানাচ্ছে, কালকে দুদিন পরে লিয়ে আসছে, লিয়ে আসে বিছাচ্ছে, লিয়ে বিছালে তাহলে যাবে। এইটা গ্রামের মাটির রাস্তাকে ইট বিছানো পথ বা হেরিংবনে রূপান্তরের প্রকল্প নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, কিন্তু বগুড়ায় ইটের রাস্তার ইট তুলে আবার সেই রাস্তায় ব্লক ইট বসানো হচ্ছে। এই সিসি ব্লকও নিম্নমানের। আগে যে রাস্তা আসলো ওই রাস্তা ভালো আসলো, সব কিছু যাচ্ছিল আসতেছিল, রাত পর্যন্ত যাচ্ছে আসতেছিল, সবই হচ্ছে। এখন কোনটাই যাচ্ছে না। বলক তো ইটা নয়, তো বলক রোড জাঙ্গা হয় স্বীকার করে দিবি, না হলে পুনরায় জাঙ্গা আছে এটা বাইরে যায়। নিম্নমানের এই কাজের প্রতিবাদ করায় গ্রামের এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে এরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমানের বিরুদ্ধে। চেয়ারম্যান বলেছে যে ধাওফেকশনের লোকের কপাল ভাগ্য ফিরে দিলাম। তো তখন আমার হাজবেন্ড বলেছে, হ্যাঁ ভাই আপনি কি ভাগ্য ফিরে দিলেন, যে আমাকে আগের ইটাটাই ভালো ছিল, এখনকার যে ইটা দিচ্ছেন এখানে তো গাড়ি উঠতে পারছে না, এমনিতেই তো ভেঙে যাচ্ছে। এ কথা পরিবর্তে আমার স্বামী ধাক্কাধাক্কি করে চেয়ারম্যান সাহেব। এই তো চুরি জামারির কাজ করতেছেন, এই কথা কেন বলছে? চেয়ারম্যান সহ, চেয়ারম্যানের লোকজন সহ তাক পিটিছে। চেয়ারম্যান ধরে যখন লোক মারিচ্ছে তাহলে সেটা কী করবে? এই জন্য ফোন করেনি, তারপরে কাম পাইছে চলে গেল পর্যন্ত। পাশের ইউনিয়ন গোকুল,
এই ইউনিয়নের শরৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের কাজেরও উদ্বোধন করা হয়েছিল। 10 জুনের মধ্যে কাজ শেষ হবার কথা থাকলেও সেই কাজ আর শুরু হয়নি। নথি বলছে 700 ও 300 মিটার দৈর্ঘ্যের দুটি সড়কে সিসি ব্লক দিয়ে হেরিংবন সড়ক নির্মাণের 93,53,000 টাকার কাজ পায় পুনম এন্টারপ্রাইজ। ঠিকাদারি প্রতিষ্ঠানটি জেলা আওয়ামী লীগের এক নেতার স্ত্রীর। তবে কাজটি করছেন এরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিকুর রহমান নিজেই। কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় শহীদুল নামে এক ব্যক্তিকে মারধর করার কথাও স্বীকার করেন তিনি। আমার সামনে করছে চোর, সরকারের চোরেরা হচ্ছে এই সোনা তুলে নিয়ে যায়, তামা দিচ্ছে চোরেরা, করছে চোর, সরকারের চোরেরা। কেন বলছে? হ্যাঁ, কেন বলছে? বলছে হচ্ছে যে ইটে পাড়া আসতো, নষ্ট রাস্তা আসতো, ওটা বলে খারাপ হচ্ছে, বলে হেরিং বলে খারাপ। আপনি যে রাস্তা দিয়ে আসছেন তার চেয়ে ভালো রাস্তা ছিল তো। কোনটা? মাটির রাস্তার প্রকল্প ইটের রাস্তায় করা নিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজ শুরুর আগের কিছু ছবি দেখিয়ে সড়কটি মাটির ছিল বলে দাবি করেন তিনি। ওগুলো আমাকে জানা আছে, যারা ভোট দেয়নি তারাই লাপাতি। যাচাই করে দেখা যায় ছবিগুলো এরুলিয়ার নয়, বরং এগুলো পাশের গোকুল ইউনিয়নের শরৎপুর এলাকার ছবি, যে সড়কের কাজ এখনো শুরুই হয়নি। সদর উপজেলার ক্ষিদ্রধামা মধ্যপাড়া এলাকায় গিয়ে দেখা যায় আরও ভয়াবহ চিত্র। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন জায়গায় দেবে যাচ্ছে সড়ক, কোথাও গাইডওয়াল নেই, ড্রেনে দেয়া হয়নি কোনো ঢালাই। নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ করছেন স্থানীয়রা। সরকার এতগুলো টাকা দিচ্ছে কিসের জন্য? আমার কারণ তাই নেওয়ার জন্য 1 ইঞ্চি করে দিচ্ছে সেই ঢালাইগুলো, দিয়ে সাথে সাথে চলে যাচ্ছে ভেঙে ধুয়ে। 6 ইঞ্চি ঢালাই না দিয়ে 3 ইঞ্চি ঢালাই দেয় নাই, সোলিং তো দেয় নাই, 3 ইঞ্চি ঢালাইও দেয় নাই। একই টেন্ডারের আওতায় সদরের শেখেরকোলা ইউনিয়নে চলা আরও 2 সড়কের কাজ শেষ হতে না হতেই ধসে পড়ছে সেগুলোর ইট। নথি বলছে 1,61,42,000 টাকার এই 3টি কাজ পেয়েছে লিলি ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে বাস্তবে কাজটি করছেন বিএনপি নেতা রেজাউল করিম। নিম্নমানের কাজের কথা স্বীকার করে তিনি জানান, ভুলগুলো সংশোধন করা হচ্ছে। কাজের ত্রুটি হতেই পারে, মানে বর্ষার কারণে আপনি এদিকটা মনে করেন যে পানির কারণে হয়ে যাচ্ছে আর কি, পড়ে যাচ্ছে, সেটা মানে পুনরায় মানে আমরা ঠিক করে দিচ্ছি। মাঠে এমন নানা অনিয়ম আর অভিযোগ থাকলেও উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা কিছুই জানেন না। এখনো আমরা ফাইনাল বিল দেইনি, ঠিকাদারের সাথে কথা বলে যদি এরকম কোনো থাকে তাহলে আমরা একটু সংশোধনপূর্বক আমরা বিল সার করব। স্থানীয় সরকার আইন 2009-এর 34 ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্যরা এমন লাভজনক কাজে যুক্ত হতে পারেন না। অথচ আওয়ামী লীগ নেতার লাইসেন্সে পাওয়া নিজ এলাকার কাজ প্রকাশ্যেই করছেন ইউপি চেয়ারম্যান নিজেই। আর একের পর এক অভিযোগ, চোখের সামনে দৃশ্যমান অনিয়ম, এমনকি মাঠের বাস্তবতা নিয়ে বারবার প্রশ্ন ওঠায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া। অভাবের তাড়নায় সরকারি কর্মকর্তারা দুর্নীতিতে জড়ান না, বরং তাদের দুর্নীতির কারণ উচ্চাভিলাষ। সুতরাং শুধুমাত্র পে স্কেল বাস্তবায়ন হলেই সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি কমবে, অর্থমন্ত্রীর এমন ধারণা সঠিক নয়। এমনটাই মনে করেন বিএসসিসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, দুর্নীতি কমাতে প্রয়োজন আমলাদের মানসিকতার পরিবর্তন, সেই সাথে নিশ্চিত করতে হবে অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি। দীর্ঘ সময় পর বাস্তবায়ন হতে যাচ্ছে জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল। 2015 সালে 8ম পে স্কেল বাস্তবায়নের পর 9ম পে স্কেল আসতে সময় লাগলো 11 বছর, যা দেশের ইতিহাসে সবচেয়ে লম্বা বিরতি। সরকারি কর্মচারীদের যে বেতন কাঠামো ছিল, এটা তার জীবনযাত্রার জন্য যথেষ্ট ছিল না। বিশেষ করে গত কয়েক বছরে যে মূল্যস্ফীতি হয়েছে, বিপুল সংখ্যক কর্মচারীর কিন্তু দুর্নীতির সুযোগ নেই, সুতরাং তার ইচ্ছা করলেও দুর্নীতি করতে পারে নাই। তাদের জন্য বিশেষ করে এটা একটা ভালো একটা সুফল নিয়ে আসবে, তাদের জীবনযাত্রাটাকে সহজ করবে। প্রশ্ন উঠেছে পে স্কেল নিয়ে অর্থমন্ত্রীর এক বক্তব্যকে ঘিরে। 11 বছরের পে স্কেল হয় নাই, কিন্তু এদিকে তো ইনফ্লেশন, মূল্যস্ফীতি, কস্ট অফ লিভিং তো বেড়েছে, তাহলে সেই জায়গাটা তো আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে। আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে স্বাভাবিকভাবে। তাদের যখন আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রার মান একটু উন্নত হবে, নিশ্চয়ই দুর্নীতি কমার কথা।
তবে টিএবির মতে দুর্নীতি কমার সঙ্গে পে স্কেল সরাসরি সম্পর্কযুক্ত নয়। শুধুমাত্র বেতন ভাতা বা পে স্কেল অনুমোদন করার এবং তার সেটা প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ থাকলে সেটা হবে না, কোনো সুফল আসবে না বাস্তবে। এর ফলে যেটা অনিয়ম দুর্নীতি আরও বাড়বে এবং সেই দুর্নীতি আমাদের আগের অভিজ্ঞতায় দেখা গেছে যে দুর্নীতি শুধুমাত্র ব্যাপকতা বাড়াই তা অব্যাহত থাকে সেটাই না, এবং দুর্নীতির যে প্রিমিয়ামটা রেটটা সেটা বেড়ে যায়। বর্তমান প্রেক্ষাপটে দুর্নীতি করা হয় মূলত উচ্চাবিলাসী জীবনযাপনের প্রলোভন থেকে, অভাবের তাড়নায় নয়, এমন মত এই সাবেক সরকারি কর্মকর্তার। বেশিরভাগ ক্ষেত্রেই এটা একটা প্রতিযোগিতা, কে কত সহজে, কিভাবে, কত তাড়াতাড়ি, কত দ্রুত ধনী হতে পারে। অন্যদিকে টিএবির নির্বাহী পরিচালক মনে করেন, বেতন বৃদ্ধির পাশাপাশি দুর্নীতি করলে যথাযথ শাস্তির ব্যবস্থা রাখতে হবে। উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম, সেখানে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলো হিসাবে বিবেচিত। তারা সরকার কাছ থেকে যে বেতনটা পায় সেটাই তাদের জীবনযাত্রার জন্য মর্যাদা সম্পন্নভাবে তারা জীবনযাপন করতে পারে। যে সেখানে কিন্তু অনিয়ম হলে বিচারের মুখোমুখি হতে হয়। সাথে সাথে যে প্রণোদনার সাথে সাথে যে জবাবদিহিতা সেটা নিশ্চিত করতে পারছি না, যার ফলে যতই সরকারের সদিচ্ছা থাকুক না কেন এটা কিন্তু সুফলটা আসবে না। বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনিক সিদ্ধান্তের স্বচ্ছতা, ডিজিটাল প্রক্রিয়া সম্প্রসারণ এবং জবাবদিহি ব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব। তোফাজ্জল হোসাইন, ওয়ান নিউজ, ঢাকা। চট্টগ্রামের বাকুলিয়ায় 5 বছরের শিশু ধর্ষণ মামলায় একমাত্র আসামি মনিরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রাজধানীর মিরপুরে রামিসা হত্যার মতো এই মামলার বিচারও শেষ হলো অবিশ্বাস্য দ্রুততায়। আইনজীবী বলছেন, ধর্ষণ প্রমাণিত হলেও অভিযুক্তের বিরুদ্ধে অন্য কোনো অপরাধের রেকর্ড না থাকায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়নি। এদিকে আয়াত নামে এক শিশুকে 6 টুকরো করার চাঞ্চল্যকর মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের আরেকটি আদালত। বুধবার সকালে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি মনিরকে। গত 21 মে 5 বছরের শিশু ধর্ষণের দিনই তাকে গ্রেফতার করে পুলিশ। আলোচিত এই মামলায় 18 জনের সাক্ষ্য, আসামির জবানবন্দি, যুক্তিতর্ক, জেরাসহ বিচারিক কাজ শেষ হয় মাত্র 7 কর্মদিবসে। 8ম দিন বেলা 2:15টার দিকে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। তবে সন্দেহাতীতভাবে ধর্ষণ প্রমাণিত হলেও আসামির আগের কোনো অপরাধের রেকর্ড না থাকায় তাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। আমরা রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আসামির পূর্বে কোনো মামলা না থাকায় এই মামলাটি প্রথম মামলা হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। আসামির পিসিপিআর এবং পিসিপিআর নীল ছিল এমন সামগ্রিক বিবেচনা করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এর রায়ের প্রতি আমরা সন্তুষ্ট। মামলায় শেষ পর্যন্ত অপরাধ প্রমাণ হওয়ায় সন্তুষ্ট ভুক্তভোগীর পরিবার। এরকম সহিংসতা যেন আর কোনো শিশুর উপর না হয় সেই প্রত্যাশা তাদের। আর কোনো ফ্যামিলির জানি এরকম না হয়, বাংলাদেশের ভিতরে জানি এটা বন্ধ করে সরকার, ওরা জানি ফাঁসি দিয়ে জানি মারে। আমি সরকারের কাছে আবেদন, আমি রাষ্ট্রের কাছে আবেদন। বিচারিক কাজের মতো এই মামলার তদন্ত হয় দ্রুত গতিতে। স্বল্প সময়ে তদন্ত, দ্রুততম সময়ে বিচার। বিচারপ্রার্থীরা বলছেন, বাকুলিয়ার এই ঘটনার মতো অধিকাংশ মামলার ক্ষেত্রে এই ধারা অব্যাহত রাখা গেলে অভাবনীয় উন্নতি হতো দেশের সামগ্রিক আইনশৃঙ্খলায়। এদিকে চট্টগ্রামের আরেকটি আদালতে 5 বছরের শিশু আয়াত হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। 2022 সালের 15 নভেম্বর বন্দরটিলা এলাকায় অপহরণের 2 সপ্তাহ পর শিশু আয়াতের 6 টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। প্রায় 3.5 বছর পর এই মামলার রায় দেয় আদালত। নির্মম, নিষ্ঠুর, নৃশংস এবং সমাজের আতঙ্ক সৃষ্টিকারী যেই ঘটনা হয়েছে, এইটার পর্যবেক্ষণে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ঘটনার নৃশংসতায় এতটাই ব্যাপক ছিল যে সমাজে তা রীতিমতো ভীতি তৈরি করার মতো। ক্রাইম সিরিয়াল দেখে এই বর্বরতা ঘটানো হয় বলেও উল্লেখ করা হয় এতে। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। নাটোরে 5 বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় জালাল উদ্দিন নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন। মামলার অভিযোগে বলা হয়, 2023 সালের অগস্টে নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে শিশুটিকে ধর্ষণ করে প্রতিবেশী জালাল উদ্দিন। পরে এই ঘটনায় মামলা করেন শিশুটির মা। এই মামলাটা নাটোরে রুজু হয় এবং নাটোর নারী শিশু কোর্টে বিচার চলে।
পরবর্তী সময় এটা গেজেট হয়ে রাজশাহী কোর্টে আসে। বিজ্ঞ বিচারক এই মামলায় এই আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাস কারাদণ্ড দিয়েছেন, সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীর হাত পা মুখ বেঁধে স্ত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার পাগলা থানা এলাকার একটি গ্রামে এই ঘটনা ঘটে। সকালে 8 জনকে আসামি করে পাগলা থানায় অভিযোগ করেন ওই গৃহবধূর মা। ভুক্তভোগীর স্বামী জানিয়েছেন, মধ্যরাতে 8 জন মুখ বাঁধা অবস্থায় ঘরে ঢুকে তার হাত পা মুখ বেঁধে মারধর করে। এ সময় ওই গৃহবধূ তাদের বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে জোর করে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে। পরে স্বজনরা ওই গৃহবধূকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। পুলিশ জানায়, নারীকে ফরেনসিক পরীক্ষা ও চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। একটা মেয়ে যদি বলে দর্শনের অভিযোগ, আমাকে এত করে লোক দলবদ্ধ দর্শন করছে, হ্যাঁ, তখন আসলে আসামি দেওয়ার মুখ্য উদ্দেশ্য। এটা তদন্তের কোনো সুযোগ নেই এই মুহূর্তে। মামলাটা নিয়ে তাকে মেডিকেলে পাঠাই দিই, তারপরে ঘটনাস্থলে গিয়ে বলতে পারবো কি ঘটনা, কি মোটিভ ছিল। সন্ধ্যার বুলেটিনে বিরতি নিচ্ছি। ফিরে এসে আরো যা থাকছে। রাজধানীর আদাবরে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার 6। তাদের একজন মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী বাবু, বলছে র্যাব। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। যাচ্ছি পরের খবরে। রাজধানীর আদাবরে ছিনতাইকারী ধরতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনায় কবজি কাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ সহ 6 জনকে আটক করেছে র্যাব। বুধবার বিকেলে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে র্যাব 2-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অভিযুক্তরা ছিনতাইয়ের সময় পুলিশের বাধার মুখে চাপাতি দিয়ে হামলা চালায়। এতে আদাবর থানার ওসি ও এক এসআই গুরুতর আহত হয়। এই ঘটনায় মোহাম্মদপুর ও পীরেরবাগ থেকে তাদেরকে আটক করা হয়। আটক অপরজন হলেন মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু। এদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন র্যাব 2-এর অধিনায়ক। কালকে 6 জনকে আমরা দ্রুততম সময় ধরলাম। এর মানে হচ্ছে যে আমরা আমাদেরও আভিযানিক পদ্ধতিগুলোতে চেঞ্জ আনছি, যাতে করে তারা খুব বেশি আর সুবিধা করতে না পারে। আশা করি খুব দ্রুতই এদেরকে আমরা সাপ্রেস করতে পারবো। আপনাদের সহযোগিতা চাই। অর্থনীতিতে গতিশীলতা ফেরাতে প্রথমবারের মতো বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল ঘোষণা করা হচ্ছে। এই অঞ্চল থেকে শুল্কমুক্ত সুবিধায় পণ্য ক্রয় বিক্রয় করতে পারবেন ব্যবসায়ীরা। দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। তিনি বলেন, প্রাথমিকভাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও চট্টগ্রাম বন্দরের কাছে 600 একর জমিতে এই অঞ্চল গড়ে তোলা হবে। এছাড়া রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদন করা হয়েছে বৈঠকে। চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠায় উন্নয়ন ও ভূমি অধিগ্রহণের চুক্তিরও অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছি আমরা। সেই জায়গায় কোনো কাস্টমসের কোনো আইন কানুন প্রযোজ্য হবে না এবং সেটাতে আমাদের দেশের থেকে এক্সপোর্ট বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আমরা যে সমস্ত তৈরি করি বাংলাদেশে সেগুলো, এবং বিদেশি ইনভেস্টররা এখানে আসবে, তখন এই এলাকায় কাজ করবে। আপাতত 2টা জায়গায় মাতাবাড়ি বন্দরের কাছে, আর একটা হচ্ছে যে চিটাগংয়ের পোর্টের কাছে। ইসলামী ব্যাংকে রাজনীতিমুক্ত করার এবং নিরপেক্ষ অভিজ্ঞ লোক দিয়ে পর্ষদ গঠনের আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সকালে গভর্নরের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের প্রতিনিধি দল। বৈঠকে লুট করা গোষ্ঠীর হাতে থাকা ব্যাংকের শেয়ার পুরনো মালিকদের কাছে বা আইপিও পদ্ধতিতে শেয়ার বাজারে বিক্রির দাবি জানিয়েছেন তারা। সকাল 10:30টায় গভর্নরের সাথে বৈঠক করতে বাংলাদেশ ব্যাংকে যায় 3 সদস্যের ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের প্রতিনিধি দল। বৈঠকে 7 দফা দাবির বিষয়ে আলোচনা করেন তারা। ইসলামী ব্যাংকের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে পরিচালনা পরিষদ দেওয়া হবে, সেই পরিচালনা পরিষদ যদি গ্রাহক সমাজের
গ্রাহক সমাজ তাদেরকে গ্রহণ করে এবং তাদের ব্যাপারে কোনো অভিযোগ না আসে, তারা যদি স্বচ্ছ হয় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে চ্যারিটি দিক থেকে, তাহলে আমরা বাংলাদেশ ব্যাংককে সাধুবাদ জানাবো। যদি কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বকে এখানে দেওয়া হয় যারা ফাইন্যান্সিয়াল ক্রাইমের সাথে জড়িত, তাহলে আমরা আবার নতুন কর্মসূচি ঘোষণা করব। আমেরিকা ইরান চুক্তির খবরে বিশ্ব শেয়ার বাজারে ফিরেছে স্বস্তি। সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার বাজারে। জাপানের নিক্কেই সূচক প্রথমবারের মতো 70,000 পয়েন্ট ছুঁয়েছে। শুধু এশিয়া নয়, চাঙ্গা আমেরিকার শেয়ার বাজারও। দেশটির প্রধান শেয়ার সূচক বেড়েছে 1.7%। মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার আশায় চাঙ্গা হয়েছে বৈশ্বিক শেয়ার বাজার। বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় বিভিন্ন দেশের প্রধান শেয়ার সূচকে দেখা গেছে বড় উত্থান, যার প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারেও। এশিয়ার শেয়ার বাজারে সবচেয়ে বড় উত্থান দেখা গেছে দক্ষিণ কোরিয়ায়। দেশটির প্রধান শেয়ার সূচক কসপি বেড়েছে 2.1% বেশি। জাপানের নিক্কেই সূচক ইতিহাসের প্রথমবারের মতো 70,000 পয়েন্ট ছুঁয়েছে। তাইওয়ানের টাইএক্স সূচক বেড়েছে 0.6%। তবে হংকংয়ের হ্যাংসেং সূচক কমেছে 1.25%। এশিয়ার পর ইতিবাচক প্রভাব পড়েছে আমেরিকার শেয়ার বাজারেও। দেশটির প্রধান শেয়ার সূচক S&P 500 বেড়েছে 1.7%, যা সূচকটিকে সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি নিয়ে গেছে। এদিকে বৈশ্বিক জ্বালানি বাজারেও স্বস্তির আভাস দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 5% কমে ব্যারেল প্রতি $83 কিছু ওপরে নেমেছে। মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর পর এটিই সবচেয়ে কম দামের পর্যায়। তনিমা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা। সন্ধ্যার বুলেটিনে আবারও নিচ্ছে বিরতি। ফিরে এসে আরও থাকছে। খুলনায় গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ পুলিশ দম্পতির বিরুদ্ধে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওসির। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। আজকে পরের খবরে, খুলনার সোনাডাঙ্গায় গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক পুলিশ দম্পতির বিরুদ্ধে। সকালে সোনাডাঙ্গা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। এতিম গৃহকর্মী মিলন ছোটবেলা থেকেই তাদের বাসায় কাজ করতেন। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে 999-এ ফোন করে তাকে উদ্ধার করা হয়। তার শরীরে গরম খুন্তি ও কড়াইয়ের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্ত এসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র সোনাডাঙ্গা থানায় কর্মরত। ওসি জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। সিলেট ও বরিশালে হামের উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই মারা গেছে 3 জন। সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 72 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 284 জন রোগী। 24 ঘন্টার ব্যবধানে ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে 1 জন হামের রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে আরও 56 জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিগত 17 বছরে দেশের স্বাস্থ্য খাতে তেমন কোনো উন্নয়নই হয়নি, এমন অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, হাসপাতালে বন্ধ থাকা ওয়ার্ডগুলো দ্রুত চালু এবং পরীক্ষা নিরীক্ষা সহ যেসব সেবা বন্ধ রয়েছে তা দ্রুত চালু করা হবে। শিক্ষা খাতে ধাপে ধাপে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে শুধু একাডেমিক শিক্ষা নয়, কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে। চরাঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন এবং নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কুড়িগ্রামের উদ্যোগে জেলা শহরের ঘোষপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সামাজিক মাধ্যমে বিভ্রান্তি এবং অপতথ্য প্রচার রোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রংপুরের মিঠাপুকুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রংপুরের জেলা প্রশাসক রুহুল আমিন। পরে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সামাজিক মাধ্যমে আলোচিত লাইলি বাউলকে ৩ লাখ টাকা সহায়তা দিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সকালে সচিবালয়ে লাইলি বাউলের হাতে চেক তুলে দেওয়া হয়। এ সময় মন্ত্রী বলেন, লাইলি বাউলের গানের প্রতিভা ছড়িয়ে দিতে তাকে শিল্পকলার সাথে সম্পৃক্ত করা হবে। শরিয়া ভিত্তিক মোবাইল আর্থিক সেবা নগদ ইসলামিকের বিশেষ ক্যাম্পেইনে উমরা প্যাকেজ জেতা ৫ জন গ্রাহক পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে তারা জেদ্দায় অবতরণ করেন। এর আগে এই ৫ জন বিজয়ীর উমরা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করার পর নগদ কার্যালয়ে ছোট্ট একটি আয়োজনের মাধ্যমে তাদের হাতে উমরা পালনের যাবতীয় কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। নগদ ইসলামিকের মাধ্যমে লেনদেন করে তারা উমরার জন্য নির্বাচিত হয়েছে। আবারও বিরতি, সন্ধ্যার বুলেটিনে ফিরে এসে আরও থাকছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে মেসির হ্যাট্রিক, ৩-০ গোলে আলজেরিয়াকে হারিয়ে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। লেবাননে যদি ইসরায়েলের হামলা অব্যাহত থাকে তাহলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। আমেরিকার সাথে তেহরানের সমঝোতা চুক্তির রেশ কাটতে না কাটতেই এই নতুন উত্তেজনা তৈরি হলো। এদিকে ওই চুক্তির আওতায় ইরানের জন্য $300 বিলিয়ন একটি বেসরকারি পুনর্গঠন তহবিল গঠন করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। আমেরিকা, আরব ও উপসাগরীয় দেশ সহ বৈশ্বিক বেসরকারি বিনিয়োগকারীদের অর্থায়নে গঠিত হচ্ছে এই তহবিল। ওয়াশিংটনে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে না দেখলেও 60 দিনের অন্তর্বর্তী সময় শেষে চূড়ান্ত চুক্তি হলে কার্যকর হবে এই পরিকল্পনা। তবে এই সমঝোতার মাঝেই লেবানন সীমান্তে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের প্রধান সামরিক কমান্ড খাতাম আল আনবিয়া দাবি করেছে, চুক্তি ঘোষণার পর ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে 84 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইসরায়েল অবিলম্বে এই উস্কানি বা আগ্রাসন বন্ধ না করলে তাদের কঠোর সামরিক জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। ইরান আমেরিকার চুক্তির পরেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মঙ্গলবার নতুন করে দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে শহরে ব্যাপক হামলা চালায় আইডিএফ। নতুন করে হামলার পর ইসরায়েলকে আবারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে রবিবার ইরান আমেরিকার সম্মত হওয়া সমঝোতা স্মারকে লেবাননকে অন্যতম স্তম্ভ হিসেবে দাবি করছে তেহরান। দেশটিতে যে কোনো হামলাকে শান্তি চুক্তির লঙ্ঘন হিসেবে দেখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার না করলে পুরোপুরি যুদ্ধ বন্ধ হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। দেশটিতে ইসরায়েলের হামলা বন্ধ করতে আমেরিকার উপর চাপ বাড়াচ্ছে ইরান। যদিও শান্তি চুক্তিতে লেবানন থেকে সেনা প্রত্যাহার না করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মিশরের রাজধানী কায়রোর আল শরীফাইন সড়ক এখন উন্মুক্ত সাংস্কৃতিক মঞ্চ। শহরের কেন্দ্রে বিনোদন বাড়াতে সেখানে সরকারি উদ্যোগে শুরু হয়েছে আর্ট স্ট্রিট। প্রতি সপ্তাহের ছুটির দিনে এই সড়কের বর্ণিল উৎসবে যোগ দিচ্ছেন দেশি বিদেশি পর্যটকেরা। ঐতিহ্যবাহী লোকনৃত্য আর বাদ্যের সুরে সুরে মুখর কায়রোর আল শরীফাইন সড়ক। ছুটির দিনগুলোতে নিয়মিতই বসছে উন্মুক্ত সংস্কৃতির এমন আসর। স্থানীয় প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ আয়োজন সাড়া জাগিয়েছে সংস্কৃতিপ্রেমীদের মনে। এখানে একদিকে যেমন চলছে সরাসরি ছবি আঁকা, অন্যদিকে তেমনি হরেক রকম কসরত দেখাচ্ছেন পথ অ্যাক্রোবেটরা। মূলত ব্যস্তই শহরটির ডাউনটাউনকে একটি নান্দনিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতেই সরকারের এই উদ্যোগ। শহরের এই ঐতিহাসিক অংশটিকে সংস্কার করার পর সরকারের মূল উদ্দেশ্যই ছিল একটি সাংস্কৃতিক হাবে রূপ দেয়া। মিশরের রাস্তায় শিল্প প্রদর্শনের ইতিহাস কিন্তু নতুন নয়। আমাদের সংস্কৃতিতে বহুকাল আগে থেকেই পুতুল নাচ কিংবা ঐতিহ্যবাহী গল্প বলার কৃষ্টি চালু রয়েছে। এই সাপ্তাহিক উৎসবে অংশ নিচ্ছেন সব বয়সী মানুষ। এর জন্য গুনতে হবে না কোনো অর্থ। সড়কের এই নাচ গানের আবেদন ও সুশৃঙ্খল পরিবেশ মুগ্ধ করছে এখানে আসা দর্শনার্থীদের।
আমাদের ডাউনটাউনে এত সুন্দর এবং মার্জিত একটি আয়োজন দেখে আমি সত্যিই গর্বিত। এখানকার মানুষ খুব সুশৃঙ্খল এবং তারা প্রতিটি পরিবেশনা মন থেকে উপভোগ করছেন। আয়োজক ও বিশ্লেষকদের মতে শিল্প কেবল বিনোদন নয়, এটি সমাজকে বদলে দেওয়ার বড় মাধ্যম। অনেকে বলেন শিল্প হলো সফট পাওয়ার। আমি এই মতের সাথে দ্বিমত পোষণ করি। শিল্প আসলে এক বিশাল শক্তি যা যে কোনো জাতি বা মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন এনে দিতে পারে। নানা রকম পরিবেশনায় কায়রোর এই রাজপথ প্রতি সপ্তাহেই হয়ে উঠছে সাধারণ মানুষের মিলন মেলা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শেষ করব সন্ধ্যার বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। বেআইনিভাবে মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। যারা সরকারের পরিকল্পনা ভেস্তে দিতে চায় ৭১-এ তাদের ভূমিকা সবার জানা, মৌলভীবাজারের প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বগুড়ায় মাটির রাস্তা হেরিংবন করার নামে তুঘলকি কাণ্ড, সড়কের ইট তুলে বসানো হলো নিম্নমানের সিসি ব্লক, স্থানীয়দের প্রতিবাদ। অভাবের তাড়না নয়, উচ্চাভিলাষের কারণে এই দুর্নীতিতে জড়ান সরকারি কর্মকর্তারা। পে স্কেল নয়, মানসিকতার পরিবর্তন চান বিশেষজ্ঞরা। এবং অবিশ্বাস্য দ্রুততায় চট্টগ্রামে 5 বছরের শিশু ধর্ষণ মামলায় একমাত্র আসামির যাবজ্জীবন, একই অপরাধে নাটোরে বৃদ্ধের সাজা। সন্ধ্যার বুলেটিন এখন এই পর্যন্তই। পরবর্তী আয়োজন খেলার বুলেটিন। চ্যানেল 1